সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সকালে সুপ্রিম কোর্টে বিচারকদের উদ্দেশ্যে দেওয়া অভিভাষণে তিনি একথা জানান। নতুন বাংলাদেশে সততা, ন্যায় ও অধিকার রোধের বিচার বিভাগ হবে বলেও প্রতিজ্ঞা করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, আর বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। বিচার বিভাগের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করতে হবে না, বিচার বিভাগের ইমেজকে রক্ষা করতে হবে। তখন আমার সবসময় কিছু কথা বলতে ইচ্ছা হতো, যে কথাগুলো আমি বলতামও, আজকে আপনাদের সামনে বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছে। বিচার বিভাগের মর্যাদা, ইমেজ সবচেয়ে বেশি নির্ভর করে বিচার বিভাগের কর্মকর্তাদের উপর। একজন বিচারকের জন্য সততা ও নিষ্ঠার বিকল্প নেই। ন্যায় বিচারের সওগাত বিচার প্রার্থীদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে আপনাদেরকেই। বিকল্প বিরোধ নিষ্পত্তির কার্যকর করতে হবে। প্রোবেশন অফ অফেন্ডার্স অর্ডিন্যান্স 1960-এর বিধান কার্যকরে সচেষ্ট হতে হবে, যা মামলা জট কমানোর জন্য একটি সর্বোৎকৃষ্ট পন্থা হতে পারে। আশা করি সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন। বিচার বিভাগকে ডিজিটাইজ করার জন্য দ্রুত ই-জুডিশিয়ারি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমরা সেই 2015 সাল হতে ই-জুডিশিয়ারি প্রকল্পের কথা শুনে আসছি, কিন্তু এই বিষয়ে নিয়মিত বিরতিতে কিছু আমলাতান্ত্রিক আশ্বাস প্রদান ব্যতী রেখে ই-জুডিশিয়ারি বাস্তবায়নে কোনো আন্তরিক প্রচেষ্টা বা কার্যকর উদ্যোগ কখনোই দৃশ্যমান হয়নি। পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথ অবরোধ চলছে। সকাল 6টা থেকে CHD ব্লকের নামে এই অবরোধ শুরু হয়। অবরোধে 3 জেলা দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। শুক্রবার বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘন্টার এই অবরোধের ডাক দেওয়া হয়। অন্যদিকে রাঙ্গামাটিতে বাস, ট্রাক ও CNG চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে পরিবহন মালিক সমিতি। সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। পাহাড়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে 4 জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে পাহাড়ে অস্থিরতার ঘটনায় 3 পার্বত্য এলাকা পরিদর্শন করতে রাঙ্গামাটি পৌঁছেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 11:56 স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি রাঙ্গামাটি পৌঁছায়। স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়াও দলে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রতীপ চাকমা, স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। রাঙ্গামাটিতে জেলা প্রশাসক কার্যালয় ও সেনা সদরে মতবিনিময় সভায় যোগ দেবেন প্রতিনিধিরা। এরপর প্রতিনিধি দলটি খাগড়াছড়ি যাবার কথা রয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পার্বত্য চট্টগ্রাম অথবা পার্বত্য এলাকার কোথাও সরকারিভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করা সত্য নয়। কোথাও ইন্টারনেট সংযোগ বন্ধ করা হয়নি। সকালে ছাগলনাইয়ার আন্থার মানিক এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কোথাও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। তিনি বলেন, দেশকে অশান্ত করার জন্য একটি মহল চেষ্টা করছে, তবে বাংলাদেশের মানুষ সতর্ক রয়েছে। এরকম কোনো নির্দেশনা হয় না এবং এরকম কোনো ঘটনাও ঘটে নাই যে পার্বত্য চট্টগ্রাম বা কোনো একটা জায়গায় সেখানে দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ ছিল, এরকম প্রমাণ কেউ দেখাতে পারবে না। সো এই বিষয়টি আসলে সত্য নয় এবং ইন্টারনেট বন্ধের বিষয় বা এই ধরনের সমস্যা কিছু সরাসরি সেখানে যারা আছে জেলা প্রশাসক আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং ওখানে ভুক্তভোগী কেউ থাকলে কোথাও যদি এই ধরনের ঘটনা ঘটে আমরা বলবো যে আপনারা যথাযথ কর্তৃপক্ষের সাথে এটা যোগাযোগ করে জেনে নেবেন এবং আমরা এই ধরনের কিছু অভিযোগ করার ক্ষেত্রে যাতে সম্পূর্ণ সত্যটা জেনে তারপরে এটা বলি, এটাও আমার অনুরোধ থাকবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে বসতে হবে, তাদের সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি। দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। পরাজিত শক্তির দোসররা দেশে এখনও নৈরাজ্য সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আপনার গভর্নেন্সে একটা সমস্যা দেখা দেয়, আপনার বিভিন্ন যে স্টেক হোল্ডার্স আছে তাদের মধ্যে সমস্যা দেখা দেয়, সুযোগ সন্ধানীদের মধ্যে একটা সুযোগ ব্যাপারে আসে, কেউ আপনার সেগুলোকে সুযোগ নিতে চান। এবং বাংলাদেশের কালচারের মধ্যে এটা আছে যে তদবির অসংখ্যভাবে বেড়ে যায়, সবাই তখন নতুন গভর্নমেন্টের কাছাকাছি যেতে চায়। আপনার এটা একটা বড় সমস্যা, কিন্তু যে কারণে আমি কথাগুলো বলছি। ফলে এত দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে, একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের দায়িত্ব শক্তভাবে পালন করে, জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সহ বাংলাদেশকে বিশ্বে এগিয়ে নিয়ে যাওয়া সহ নানা বিষয়ে 27 সেপ্টেম্বর বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা নেই। তবে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হবে বলেও জানান তিনি। 27 সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত 2 মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। মাননীয় প্রধান উপদেষ্টা 3 দিন নিউ ইয়র্কে অবস্থান করে সফর শেষে 27 সেপ্টেম্বর বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন এবং আমরা সবাই তখন একসাথে ফিরে আসব। মাদারীপুরে সরকারি এতিমখানায় দেয়া হয় নিম্নমানের খাবার, প্রতিবাদ করলে করা হয় শারীরিক ও মানসিক নির্যাতন। আর এই মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী 60 জন শিশু ভর্তি থাকার কথা থাকলেও বাস্তবে নেই তার অর্ধেকও। পাশাপাশি অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজশে 15 বছর ধরে একই ঠিকাদারের মাধ্যমে খাবার সরবরাহেরও অভিযোগ রয়েছে। প্রতিনিধি মাসুদুর রহমান সর্দারের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। অত্যাচার, নির্যাতন আর নিম্নমানের খাবার দিয়ে আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একের পর এক বেরিয়ে আসছে এতিম শিশুরা। তাদের ফেরাতে গেলে তোপের মুখে পড়ে প্রতিষ্ঠানের কর্মকর্তারা। 2004 সালে 100 এতিম শিশুর থাকার জন্য মাদারীপুর মধ্য খাগড়ি এলাকায় গড়ে ওঠে মাদারীপুর সরকারি শিশু পরিবার। কাগজে কলমে 60 জন ভর্তি দেখানো হলেও বাস্তবে রয়েছে মাত্র 27 জন। এসব এতিমদের জন্য সপ্তাহে 2 দিন মাংসসহ প্রতিদিনের খাবারে আমিষ বরাদ্দ করা হয়। এতিমখানার ফ্রিজে মাছ মাংস থাকলেও তা জোটে না অসহায়দের। দেয়া হয় পচা ও নিম্নমানের খাবার। জামা কাপড় হলো একটা ছিঁড়ে গেলে ওইটা দিতে গেলে আবার একজন স্যার ছিল, সে বলতো যে এটা দেব না, তারপর মারধর করে পাঠাই দিত। আমরা অফিসে কিছু ব্যাগ, জুতা, এই যে শার্ট কি কিছু চাইতে গেলাম আমাদের থাবুর দেওয়া পাঠিয়ে দিত। মাঝে গরু পচাবি চালাম, আর মাছ পচা গেছিল, আবার ডিমও পচা হয়েছিল। পোলাওয়ান খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ছিল, তাদের হাসপাতাল নেওয়া লাগছে, তাদের জন্য আমরা আন্দোলনটা করছিলাম। এতিম শিশুর জন্য জনপ্রতি মাসে বরাদ্দ খাবার বাবদ 3000 টাকা, শিক্ষা সামগ্রী 350 টাকা, পোশাক 300 টাকা, প্রসাধনী 350 টাকা, চিকিৎসা 100 টাকা। এসব বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে। আমরা এই জায়গায় আগে ভালো খাওয়ান পাইতাম, কিন্তু হপায় থেকে গরু গোশত দেয় না। আগে দিত কিন্তু হপায় দিত না। আগের বড়রা থাকতে অনেক খাবার পাইতাম, গরু, মাছ ভাজার তেল সবকিছু পাইতাম। এখন আমরা ঠিকভাবে ওইগুলো পাই না। রোদের ভিতরে একটু পাতা টোহায় আমাদের রোদের ভিতরে মাথা ঘুরায় পড়ে। এতিমখানার খাবার, চিকিৎসা সামগ্রী, পোশাক সহ বিভিন্ন সরঞ্জামাদি দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে 2 ঠিকাদার প্রতিষ্ঠান। ঠিকাদারদের সাথে যোগসাজশ করে এসব অনিয়ম করে আসছে এতিমখানার কর্মকর্তা কর্মচারীরা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা উত্তর দেন এতিমখানা কর্তৃপক্ষ। না, আমি কখনোই নিম্নমানের কোনো পোশাক আমি এই জায়গায় ব্যবহার করি। আমি জিন্সের প্যান্ট, শার্ট আমি তাদেরকে চয়েস করি। ডিডি আছে, এডি আছে, সুপার আছে, তারা নমুনা দেখে আমাদেরকে বাছাই করে তারপর আমার মাল নেয়। তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেইগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সরজমিনে তদন্ত করে, সরজমিনে পরিদর্শন করে আমাদেরকে কড়া বার্তা দিয়ে গিয়েছে এবং ইতোমধ্যে
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশও করা হয়েছে। এরই মধ্যে তদন্ত করে অভিযুক্ত 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অফিস। এই বিষয়ে ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত 9 তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি। এই অ্যাকশনটা এখনো পর্যন্ত এটা হয় নাই, হয়ে যায় এবং 4 জন বদলি হয়ে যায় বা তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, যেটা নেয় কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এতিম শিশুদের অমানবিক নির্যাতন করা হলেও নেওয়া হচ্ছে না ব্যবস্থা, ফলে এখানকার অনিয়ম যেন এখন নিয়মে পরিণত হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার। পৌর এলাকায় অপরিকল্পিত মৎস্য ঘের ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন ভোগান্তিতে পড়তে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এদিকে সাতক্ষীরার সদরের বেতনা নদীর বেড়ি বাঁধ ভেঙে 4টি ইউনিয়নের প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। প্রতিনিধি ফজল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। একটু বৃষ্টি হলে এভাবে পানিতে নিমজ্জিত হয়ে পড়ে সাতক্ষীরা শহরের অধিকাংশ এলাকা। চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এভাবেই ভেলাই করে চলাচল করতে হয় শহরের কামালনগর এলাকার বাসিন্দাদের। নর্দমার বৃষ্টির পানিতে একাকার হয়ে যাওয়ায় ঘরের ভিতরে প্রবেশ করেছে নোংরা পানি, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা। বিশুদ্ধ পানির সংকট আর বিভিন্ন রোগবালাইয়ের কারণে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এ সমস্ত এলাকা। পানি সরানোর ব্যবস্থা না করলে তো আমরা বাঁচবো কি করে? শুধু আমাদের এটা পানিটা নিষ্কাশন করা, এটা ড্রেন আমাদের ব্যবস্থা হোক, এটা আমাদের দাবি। এলাকায় একটা ড্রেন হবে, তাও কোনো ব্যবস্থা নেই। ঘরের মধ্যে সব পানি, আর রান্নাঘরে পানি। খাবার দরকার নেই, আমরা না খেয়ে থাকবো, তাও ভালো, আমরা পানি সরাতে চাই। অপরিকল্পিতভাবে মৎস্য ঘের নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হতে হয় এখানকার বাসিন্দাদের। তবে এমন পরিস্থিতির জন্যই প্রশাসনের গাফলতিকেই দুষছেন সুশীল সমাজ। ভারী বর্ষায় আমরা সব ডুবে যাচ্ছে, এই ঘেরটা কাটিয়ে দিলে পানিটা সরিয়ে যেত। অসাধু ঘের ব্যবসায়ীগুলোর কাছে টাকা খাইয়ে তাদের মাথা হাত বুলিয়ে চলে যায় তারা। জেলা প্রশাসকের কাছে বলা হচ্ছে যে পৌরসভার ভিতরে অবৈধ যে সকল মাস্যঘের আছে সেই সকল মাস্যঘেরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। পানি নিষ্কাশনের ব্যবস্থা সঠিকভাবে এই খাল খনন করা, সাতক্ষীরা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থাকে উন্নত করা। এদিকে টানা 1 সপ্তাহের বৃষ্টিতে সাতক্ষীরার বিনেরপোতা বেতনা নদীর মহাশ্মশান এলাকায় প্রায় 30 ফুট বেড়িবাঁধ ভেঙে 4টি ইউনিয়নের 40টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে হাজার হাজার বিঘার মৎস্যঘের ও ফসলি জমি। 1 সপ্তাহের ভিতরে এখনো পানি উন্নয়ন বোর্ড পদক্ষেপ নিয়ে বাঁধটা আটকাতে পারে নাই। বাঁধ ভাঙার কারণে 6 বিঘা জমি মানুষের যে ঘের, এই ঘের কোটি কোটি টাকার মাছ নষ্ট হয়ে গেছে। তারা ঠিক মতো সময় তাদের দায়িত্ব পালন করতে পারেনি, তার জন্য আমাদের এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মৎস্যঘের উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসক। আমরা চাই যে আসলে জলাবদ্ধতা হওয়ার যে কারণটা সেটা বের করে এটা প্রতিকারের ব্যবস্থা করা। আমরা সেটা ইমিডিয়েটলি আমরা সেটা ব্যবস্থা নেব এবং যাতে করে পরবর্তীতে জলাবদ্ধতা এই সাতক্ষীরা জেলায় না থাকে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টানা বর্ষণে তলিয়ে গেছে মাগুরা জেলার বিভিন্ন এলাকা। এতে মাছের ঘের ও ফসলের ব্যাপক ক্ষতি সহ জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিনিধি আশরাফুল আলম সাগরের রিপোর্ট। 3 দিনের টানা বর্ষণে প্লাবিত হয়েছে মাগুরায় বিভিন্ন অঞ্চল। আমন ক্ষেতের পাশাপাশি মাছের ঘের ও পুকুর ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে অনেকে। একই সঙ্গে জলাবদ্ধতার কারণে বিপাকে পড়েছেন হাজারো মানুষ। কৃষকরা জানান, অধিকাংশ আমন ধানের মাঠ পানির নিচে তলিয়ে যাওয়ায় যে সার কীটনাশক জমিতে দেয়া হয়েছিল তার কাজে আসবে না, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকরা। সার শপথ দিছি, সে সার শপথ তো কিছুই থাকলো না, ক্ষতিগ্রস্ত আমরা। ধান পান তোলায় গেছে, অপরিমাণ বৃষ্টি, যে পরিমাণ সার ওষুধ যা দিছি তাতে আমার নাই, শেষ। আর্থিকভাবে বিশাল আমরা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন কি করি তাই তো নিজেরাই বুঝে কুলোতে পারতেছি না। মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতি নিয়ে শঙ্কায় মৎস্য চাষিরা। সামনের দিনগুলোতে ক্ষতি পুষিয়ে নিতে সহযোগিতা চায় তারা। এলাকায় পুকুর টুকুর ঘেরটে সব তলায় চলে গেছে, গ্রামঘাটের পুকুর বহুত তলাইছে, অনেকগুলো ঘের তলাইছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। অনেক জায়গায় ধানের জমি তলিয়ে গেছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। পানি নিষ্কাশনের জন্য কিভাবে কি করা যায় আমরা কৃষকদের সাথে কথা বলছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি। যদি 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাত না হয় তাহলে বেশিরভাগ জায়গার পানি নদী বা খালে নেমে যাবে। আশা করা যায় যে ফসলের তেমন কোনো ক্ষতি হবে না। টানা বর্ষণে
একাধিক কৃষকের আমন ক্ষেত সহ তলিয়ে গেছে মাছের ঘের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আশরাফুল আলম সাগর, মাই টিভি, মাগুরা।